আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা। চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, ট্রাইব্যুনালের আমলে সাবেক ডিএমপি কমিশনার হাবিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা। এবং জনগণ শিগগিরই অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখবে বলে তারেক রহমানের আশা, ফ্যাসিবাদের উত্থান রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া এটা সরকারের জন্য একটা ভালো দিক হবে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যেহেতু আরও একজন উপদেষ্টা নিয়ে তারা দ্বিমত পোষণ করেছে, সঙ্গত কারণেই এরকম বিষয়গুলোতে সরকার যেন ইতিবাচকভাবে আমলে নেয় এবং ঢাকা মহানগর দক্ষিণের সিটি কর্পোরেশন নির্বাচনে যে জটিলতা তৈরি হয়েছে এবং উত্তরের যে প্রশাসক নিয়ে আপনার তার হিজবুত তাহরীরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, এই বিষয়গুলোতে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি। এবং আপনারা লক্ষ্য করছেন যে এই সময় বিশেষ করে আমাদের দেশপ্রেমিক সামরিক বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞার বিদ্বেষ ছড়িয়ে সরকারের সাথে বা জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হচ্ছে সামরিক বাহিনীকে। সরকার যেন সামরিক বাহিনী সহ পুরো প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করে, তাদের সাথে যেন সরকার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে। একই সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, কারণ রাজনৈতিক দলগুলো আমরা অনেকেই যারা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রয়েছেন কিংবা সরকারের সহকারী রয়েছেন, দেখা করার সাক্ষাৎ করার সময়সূচি চাইলেও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় আলাপ করতে চাইলেও অনেক ক্ষেত্রে সাড়া মেলে না। এই বিষয়টি নিয়ে মোটামুটি সব দলই ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রধান উপদেষ্টা সেই বিষয়টা আপনার গুরুত্ব দিয়েছেন। যে এতক্ষণ আমরা সরাসরি ছিলাম বৈঠকের সর্বশেষ আপডেট জানতে। চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে জমা দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আদালত হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা সহ ২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর ৩রা জুন হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী শুনানিও ৩রা জুন। মাজুল হক মান্না জানাচ্ছেন। চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে সকালে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। মামলার অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। তাদের মধ্যে সকালে ৪ জনকে আদালতে হাজির করা হয়, পলাতক ৪ আসামি। পরে চিফ প্রসিকিউটর বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, জুলাই আগস্টে হত্যার ঘটনা ও শেখ হাসিনার ভূমিকা তুলে ধরেন। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা এখানে দাখিল করেছি। আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। ৬ জন তরুণ জুলাই বিপ্লবকে সফল করার জন্য এসেছিলেন, তাদেরকে চাইনিজ রাইফেলের গুলির মাধ্যমে পুলিশ হত্যা করেছে। ফরমাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন। প্রথম, জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। এর আগে ২১শে এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া আদেশ নিয়েও কথা বলে প্রসিকিউশন। শেখ হাসিনা বাংলাদেশে সমস্ত
এই জুলাই বিপ্লবের যারা মামলা করেছেন, যারা মামলার বাদী হয়েছেন, সাক্ষী হয়েছেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে হত্যা করার যে নির্দেশনা দিয়েছিলেন, এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন, সেটার নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। আশুলিয়া 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় 7 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 24শে জুন জমা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। মাজহর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিগগিরই দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন দেখবে জনগণ। রাজধানীতে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, রাজনৈতিক আদর্শে দলগুলোর বিরোধ থাকলেও ফ্যাসিবাদের উত্থান রোধে সবাই ঐক্যবদ্ধ থাকবে। বাজেটের আগে এনবিআরে সংস্কার চাপিয়ে দিয়ে অচল অবস্থা তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। রাহুল রায় জানাচ্ছেন। বিএনপির রাজনৈতিক মিত্র ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ছিল রাজধানীতে। দলীয় নেতাদের সঙ্গে অন্য দলের নেতারাও ছিলেন অনুষ্ঠানে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের আমলে বক্তব্যে শিগগিরই জাতীয় নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। আসন্ন বাজেট নিয়েও কথা বলেন তারেক রহমান। প্রতিটি বছর জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি বাজেট হচ্ছে মূল প্রতিবন্ধকতা। বাজেট প্রণয়নের ক্ষেত্রে এনবিআর হয়তো সরাসরি কোনো ভূমিকা নেই, তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআর এর ভূমিকা মুখ্য। এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদ যাতে আর কোনো রূপে কোনো ক্রমেই ফিরতে না পারে, প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইসরায়েলি বিমান হামলায় গাজায় নারী চিকিৎসকের 9 শিশু সন্তান নিহত, অপুষ্টিতে আক্রান্ত 70,000-এরও বেশি। চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর ভবনের গেটের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। কর্মসূচিতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করেন নেতাকর্মীরা। কর্মসূচির শুরুতে বক্তৃতা করেন চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের সহ সম্পাদক মোজাহের হোসেন শওকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির, বিভাগীয় নির্বাহী সদস্য আনোয়ারুল আজিম, রিঙ্কু এবং অন্যরা। কর্মসূচিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখার নেতাকর্মীরা অংশ নেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বিমান হামলায় গাজায় একজন নারী চিকিৎসকের 9 শিশু সন্তান নিহত হয়েছে। শুক্রবার শহরের দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আলা আল নাজারের বাড়িতে হামলা হয়। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স প্রকাশিত ভিডিওতে নিহত শিশুদের দেহাবশেষ সংগ্রহ করার চিত্র উঠে এসেছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃত শিশুদের বয়স 7 মাস থেকে 12 বছর। তাদের মধ্যে 2 শিশুর মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আল নাজ্জারের 11 বছর বয়সী শিশু অ্যাডাম। এছাড়া গাজায় খাবারের অভাবে 4 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় অপুষ্টিতে ভুগছে 70,000-এরও বেশি শিশু। এবারে কৃষি সংবাদ।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় G9 কলা চাষে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। 1 বছর আগে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় 200 চারা লাগিয়ে প্রথমবারের মতো G9 কলার চাষ শুরু করেন কৃষক মাসুদুর রহমান। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে 100-এরও বেশি কৃষক এই কলা চাষে ঝুঁকেছেন। এবারে প্রকৃতি সংবাদ। তিস্তার ভাঙনে নিঃস্ব হচ্ছেন রংপুরের অনেক মানুষ। এরই মধ্যে বসত ভিটা সহ 50 একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকিতে তিস্তা সেতু এবং রংপুর লালমনিরহাট সড়ক। মাথা গোঁজার ঠাঁই সহ ফসলি জমি রক্ষায় ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে বাড়ানো হয়েছে 5 টাকা, আর খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে 2 টাকা করে। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম 1350 টাকা, আর ঢাকার বাইরে সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে 1150 টাকা। এছাড়া খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট 22 থেকে 27 টাকা এবং বকরির চামড়ার দাম 20 থেকে 22 টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। বাট মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে 28 মে শুরু হতে যাওয়া টি-20 সিরিজ খেলতে পাকিস্তানে বাংলাদেশ দলের একাংশ, বাকিরা যাবেন সোমবার। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে রোববার সকালে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের একাংশ। পাকিস্তানে পা রাখা 4 ক্রিকেটার সহ কোচিং স্টাফের 10 জন আছেন। ক্রিকেটারদের মধ্যে গেছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান সাকিব। দলের সাথে বাকিরা যোগ দেবেন সোমবার। রিশাদ আর মেহেদি মিরাজ আগে থেকে আছেন লাহোরে। আজ পিসিএল ফাইনাল খেলে দলের সাথে যোগ দেবেন তারা। সিরিজের প্রথম ম্যাচ 28 মে। ম্যাচ সামনে রেখে সোমবার থেকে গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে টিম টাইগার্স। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, ট্রাইব্যুনালের আমলে সাবেক ডিএমপি কমিশনার হাবিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা। এবং জনগণ শিগগিরই অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখবে বলে তারেক রহমানের আশা, ফ্যাসিবাদের উত্থান রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।